गुड मॉर्निंग फ्रेंड्स, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং 1 সার্চিং ডব্লিউবিসিএস চ্যানেলে। তো আজকে তোমাদের সাথে আরেকটি মক টেস্ট নিয়ে আলোচনা করব, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 25টা কোয়েশ্চেন আছে। আর এই কোয়েশ্চেনগুলো প্রায় সময় কিন্তু ডব্লিউবিসিএস পরীক্ষায় এসছে বা আসার চান্স আছে। তো এই ধরনের প্রশ্নগুলোকে নিয়ে তোমাদেরকে একটা সিরিজ করানো হচ্ছে, সেটির নাম হচ্ছে মক টেস্ট ধামাকা। আর আগামী ডব্লিউবিসিএস প্রিলিমস 2021 টার্গেট করে কিন্তু এই ধরনের মক টেস্টগুলো করানো হচ্ছে। আজকে হচ্ছে সেট 10, অলরেডি কিন্তু সেট 9, তারপরে সেট 8 এগুলো সব করানো হয়ে গেছে। এটা কিন্তু সেট 10। আগে যারা ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখবে এবং নিজেদেরকে একদম ভালো করে প্রিপেয়ার করবে। আগামী ডব্লিউবিসিএস 2021কে টার্গেট করে কিন্তু এই ধরনের ক্লাসগুলো করানো হচ্ছে। তোমরা কিন্তু ভালো করে প্রত্যেক দিন ক্লাসগুলোকে ফলো করবে এবং যে সমস্ত প্রশ্নগুলো এখানে করানো হচ্ছে পারলে সেগুলো একটু খাতায় নোট ডাউন করেও রাখতে পারো। ক্লিয়ার? চলো, তোমাদের সকলের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের এমএচ এডুকেশন ল্যাব অ্যাপে ডব্লিউবিসিএস ফ্রি কোর্স শুরু করেছি। এই কোর্সটা যদি জয়েন করতে চাও তো তোমরা কীভাবে জয়েন করবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমে তোমরা এমএচ এডুকেশন ল্যাব অ্যাপটি ডাউনলোড করবে প্লে স্টোর থেকে। সেখান থেকে তোমরা ফলো করবে স্টোর অপশন ফলো করার পর সেখান থেকে তোমরা ক্লিক করবে ডব্লিউবিসিএস ফ্রি কোর্স। একবার ডব্লিউবিসিএস ফ্রি কোর্সে যদি ক্লিক করে দাও তোমরা কিন্তু আমাদের ফ্রি কোর্সে এনরোল করে নিতে পারবে। একবার যদি তোমরা এনরোলমেন্ট করে নাও তোমরা এখান থেকে কী পাবে বলে দিচ্ছি তোমাদেরকে। প্রত্যেক দিন যে মক টেস্ট ধামাকাটে করানো হচ্ছে সেখান থেকে তোমরা এটা পেয়ে যাবে। তার সাথে ডেলি ভিডিও ক্লাসেস পাবে, তার সাথে ইউটিউবের ক্লাসগুলো ফ্রিতে পাবে। যে সমস্ত ফ্রি পিডিএফগুলো করানো হচ্ছে তার ইউটিউবে সেই ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। তার সাথে ইভেন কিছু ইম্পর্টেন্ট পিডিএফও সেখানে পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই কিন্তু ডব্লিউবিসিএস ফ্রি কোর্সে সবাই এনরোলমেন্ট করে নিও, ঠিক আছে? বিশেষ যদি কিছু জানতে চাও ডেসক্রিপশন বক্সটা ফলো করো, সেখানে লিঙ্ক দেওয়া আছে অ্যাপটির। সেই অ্যাপটির লিঙ্কটা ক্লিক করে তোমরা ডাইরেক্ট কিন্তু আমাদের এমএচ এডুকেশন ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবে। ক্লিয়ার? ফ্রি কোর্সের পাশাপাশি আমাদের এমএচ এডুকেশনের মক টেস্ট ফুল প্যাকেজ চলছে, তোমরা অলরেডি জানো। আর এই মক টেস্ট ফুল প্যাকেজটি ডব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেন্সকে টার্গেট করে কিন্তু করানো হচ্ছে, যেখানে তোমরা টোটাল 938টি টেস্ট দিতে পারবে। তার সাথে প্রায় 30,200টি কোয়েশ্চেন আছে, সেগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। কোর্সের বেনিফিটগুলো কী কী আছে বলে দিচ্ছি। তোমরা যখনই পরীক্ষাটা দেবে সেখান থেকে তোমরা স্মার্ট র্যাঙ্ক অ্যানালাইসিস করতে পারবে। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটার এমসিকিউর কিন্তু ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া আছে। 1 ইয়ার ভ্যালিডিটির সাথে আনলিমিটেড তোমরা এটাকে অ্যাটেম্প্ট করতেও পারবে। বিশেষ যদি কিছু জানতে চাও এটার ব্যাপারেও তোমরা কিন্তু ভালো করে ডেসক্রিপশন বক্সটা ফলো করো, সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, পেমেন্ট লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে তোমরা ডাইরেক্ট পেমেন্ট করে তোমরা এই কোর্সের সাথে এনরোল করে নিতে পারো। ক্লিয়ার? চলো, তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দাও কি আছে। প্রিন্স অফ পিলগ্রিমস ওয়াজ দ্য নেম অ্যাট্রিবিউটেড টু, মানে প্রিন্স অফ পিলগ্রিমস কাকে বলা হতো? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, হুয়েং স্ত্যাংকে। তো প্রিন্স অফ পিলগ্রিমস হুয়েং স্ত্যাংকে বলা হতো। তো এই ব্যাপারটা দেখে আমরা প্রিন্স অফ পিলগ্রিমস হুয়েং স্ত্যাং, the well-known Chinese traveler, was a Buddhist scholar who visited India in 7th century AD, 630 to 644 AD। তো প্রিন্স অফ পিলগ্রিমস হুয়েং স্ত্যাংকে বলা হতো। আর হুয়েং স্ত্যাং হয়েছে একজন চাইনিজ ট্রাভেলার এবং বুদ্ধিস্ট স্কলার, যে ভারতে ভিজিট করেছিল 7th সেঞ্চুরি এডিতে, অর্থাৎ 630 থেকে 644 এডির মধ্যে। সে হচ্ছে একজন চাইনিজ ট্রাভেলার হুয়েং স্ত্যাং, যে একজন বুদ্ধিস্ট স্কলার, সে ভারতে ট্রাভেল করেছিল 7th সেঞ্চুরি এডিতে। ক্লিয়ার? চলো, পরবর্তী প্রশ্ন দেখানো কি আছে। ইন দ্য গুপ্তা পিরিয়ড দ্য লার্জেস্ট নাম্বার অফ কয়েন্স ওয়াজ ইস্যুড ইন। গুপ্তা পিরিয়ডে বা গুপ্তা যখন সাম্রাজ্য চলছিল তো সেই সময় যে কয়েন্সগুলো বেরিয়েছিল তো সেই কয়েন্সগুলো কি ধাতু দিয়ে তৈরি করা হয়েছিল বিশেষভাবে? তো সঠিক উত্তরে যাবে অপশান এ, গোল্ড। তো গুপ্তা সাম্রাজ্য সময় বা গুপ্তা পিরিয়ডের সময় যে সমস্ত কয়েন্সগুলো ইউজ করা হতো সেই কয়েন্সগুলো কিন্তু বিশেষ যে ধাতুটি তৈরি করা হতো সেগুলো হচ্ছে কি গোল্ড। ম্যাক্সিমাম যে কয়েন্সগুলো রিলিজ করা হয়েছিল বা ইস্যু করা হয়েছিল সেগুলো ম্যাক্সিমাম কি ছিল? গোল্ড ছিল। তো ব্যাপারটা দেখে নিই আমরা। Coins minted in Gupta age were mostly in golds. These coins consist of depictions of Indian deities and legend in Brahmini. তো গুপ্তা সাম্রাজ্য সময় যে সমস্ত কয়েন্সগুলো ইস্যু করা হয়েছিল বিশেষ কয়েন্সগুলো কিন্তু ম্যাক্সিমাম যে কয়েন্সগুলো ছিল সেগুলো ছিল কি ধাতু দিয়ে তৈরি? গোল্ড দিয়ে, সোনা দিয়ে তৈরি ছিল। আর সেই সমস্ত কয়েন্সগুলো কিছু ইম্পর্টেন্ট ভারতের ডেডিটিসগুলোকে ডেডিকেট করা ছিল, তার সাথে কিছু লেজেন্ডসেরও কিন্তু এখানে ছবি ছিল। ক্লিয়ার? চলো, পরবর্তী প্রশ্ন দেখে না কি আছে। আলেকজান্ডার অ্যান্ড দ্য আর্মি অফ পোরাস ক্রেম্পড অন দ্য অপোজিট ব্যাঙ্কস অফ উইচ রিভার।
তো আলেকজান্ডার এবং পোরাস যে যুদ্ধটা হয়েছিল সেটি কোন নদীর তীরে যুদ্ধটি হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঝেলাম। তো পোরাস এবং আলেকজান্ডারের সাথে যে যুদ্ধটি হয়েছিল সেটি কিন্তু ঝেলাম যে নদীটি আছে তার সেই নদীর তীরে কিন্তু যুদ্ধটি হয়েছিল। তো এর ব্যাপারটা দেখেই আমরা, দ্য ব্যাটেল অফ হাইদাপেস রিভার ওয়াজ ফট বাই আলেকজান্ডার দ্য গ্রেট in 326 BC against King Porus in the Hindu Parwana kingdom on the banks of Hydaspes river, Jhelum river in Punjab. তো ব্যাটেল অফ হায়দাপেস খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাটেল। যখন আলেকজান্ডার ভারতে যখন আক্রমণ করতে আসছিল তো সেই সময় একটা যুদ্ধ করেছিল ভারতে ঢোকার আগে। তো সেই যুদ্ধটির নাম হচ্ছে ব্যাটেল অফ হায়দাপেস। আর এই ব্যাটেলটি করা হয়েছিল কখন? 326 বিসিতে করা হয়েছিল। কার সাথে? কিং পোরাস সাথে। আর কোন নদীর তীরে করা হয়েছিল? ঝেলাম। আর সে সময় যে নাম ছিল ঝেলাম নদীটি সেটা ছিল হায়দাপেস রিভার। আর এখন যে নদীটি আছে সেটা নাম, আর এখন যে বর্তমান সেই নদীটির নাম হচ্ছে ঝেলাম রিভার। কোথায় আছে? পাঞ্জাবে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি আছে। দ্য লাস্ট বুদ্ধিস্ট কিং হু ওয়াজ এ গ্রেট সংস্কৃত স্কলার অ্যান্ড এ রাইটার ওয়াজ। তো শেষ বুদ্ধিস্ট কিং যিনি একজন সংস্কৃতের খুব একজন বড় স্কলার ছিলেন এবং একজন রাইটার ছিলেন, তো ওনার নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হর্ষবর্ধনা। তো হর্ষবর্ধনা হচ্ছেন একজন বুদ্ধিস্ট কিং, ঠিক আছে, এবং উনি একজন হচ্ছেন গ্রেট সংস্কৃত স্কলার এবং একজন রাইটার। তো এর ব্যাপারে দেখে নিই আমরা। হর্ষবর্ধনা was a good scholar and a noted author. He wrote 3 plays in Sanskrit, namely Ratnavali, Priyadarshika এবং নাগানন্দা। তো হর্ষবর্ধনা হচ্ছেন একজন খুবই বড় স্কলার এবং সংস্কৃতের অথর, এবং উনি কিন্তু সংস্কৃত ল্যাঙ্গুয়েজের 3টি কিন্তু ইম্পর্টেন্ট প্লেজও লিখেছেন। নাম কি কি আছে সেই প্লেসগুলো? একটা হচ্ছে রত্নাবলী, একটা হচ্ছে প্রিয়াদর্শিকা এবং লাস্ট হচ্ছে নাগানন্দা। তো এই 3টি প্লে কিন্তু পুরোপুরি সংস্কৃতে লেখা হয়েছে। আর কে লিখেছেন? হর্ষবর্ধনা লিখেছেন। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখানো কি আছে। দ্য গুপ্তা এরার ওয়াজ স্টার্টেড বাই হুম। গুপ্তা এরাটি কে স্টার্ট করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শ্রীগুপ্ত। তো শ্রীগুপ্ত হচ্ছেন গুপ্তা এরারের ফাউন্ডার, বা উনি গুপ্তা এরাটি স্টার্ট করেছিলেন। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য গুপ্তা এম্পায়ার ওয়াজ দ্য এনশিয়েন্ট ইন্ডিয়ান এম্পায়ার which existed from approximately 320 to 550 CE and covered much as Indian subcontinent. তো গুপ্তা যে এম্পায়ারটি ছিল সেই এম্পায়ারটি শুরু করেছিলেন কে? শ্রীগুপ্ত। এবং এই যে ডিউরেশনটা সেটা ছিল কোন সাল থেকে? 320 থেকে 550 সি। আর ম্যাক্সিমাম কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে পুরোপুরি কিন্তু রাজ করেছিলেন গুপ্তা এম্পায়ার। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে। which is the port town of Indus Valley civilization? তো সিন্ধু ঘাটু সভ্যতার সময়, ঠিক আছে, কোন জায়গাটি পোর্ট টাউন হিসাবে চেনা যেত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লোথাল। তো লোথাল হয়ে যাচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পোর্ট সিটি হিসাবে লোথালকে জানা যেত। তো এর ব্যাপারে দেখে নিই আমরা। লোথাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট সিটিজ ইন এনশিয়েন্ট ইন্ডিয়ান ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোর্ট অফ দিস সিভিলাইজেশন। তো লোথাল হচ্ছে একটা প্রমিনেন্ট সিটি এনশিয়েন্ট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এবং লোথাল হয়ে যাচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু পোর্ট সিটি। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে পোর্ট সিটি ছিল সেটা হচ্ছে লোথাল। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখানো কি আছে। হোয়ার ডিড লর্ড বুদ্ধা ব্রেথ হিজ লাস্ট ব্রেথ? তো লর্ড বুদ্ধা কোন জায়গায় মারা যান? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কুশিনগর। তো কুশিনগরে কিন্তু গৌতম বুদ্ধ বা লর্ড বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তো এই ব্যাপারটা দেখে নিই আমরা। At the time of Buddha, Kushinagar was the capital of Mallas and the scene of the Buddha's death. The Buddha died at old age when he was 80 years old. তো বুদ্ধা কিন্তু যখন বুদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তো সেই সময় কিন্তু মল্লার যে ক্যাপিটাল ছিল সেটা হচ্ছে কি কুশিনগর, এবং কুশিনগরে কিন্তু গৌতম বুদ্ধ কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। উনি কিন্তু 80 বছর বয়সে কিন্তু উনি মারা গেছিলেন। ক্লিয়ার? বুদ্ধা কিন্তু ফার্স্ট ওদের বুদ্ধ ধর্মতে যে বলা হয় স্লো স্টারভেশন, তো স্লো স্টারভেশনে নিজের শরীরে কিন্তু উনি অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে। ইন মৌরিয়ান ডাইনেস্টি কলিঙ্গা ওয়ার টুক প্লেস ইন দ্য ইয়ার। তো মৌরিয়ান ডাইনেস্টিতে যে কলিঙ্গা যুদ্ধটি আছে, অশোকার যে কলিঙ্গা যুদ্ধটি আছে, সেটি কোন বছরে এটি হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 261 বিসিতে। তো 261 বিসিতে মৌরিয়ান ডাইনেস্টির অশোকা একজন খুবই ফেমাস লিডার ছিলেন। তো সে কিন্তু একটি কলিঙ্গা যুদ্ধ হয়েছিল 261 বিসিতে। আর এই যুদ্ধটা কিন্তু খুবই একটা ভয়াবন্তিক যুদ্ধ, আর এটাকে বলা হয় হিস্ট্রিতে ব্লাডিয়েস্ট
ওয়ার, ঠিক আছে। খুব কিন্তু রক্তপাত হয়েছিল এই যুদ্ধটির মধ্যে। আর এই যুদ্ধটি হওয়ার পর কিন্তু অশোকা কিন্তু নিজের পুরো লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দিয়েছিল। ক্লিয়ার? তো ব্যাপারটা দেখে নিই আমরা। ইন দ্য মৌর্যান ডাইনেস্টি, Kalinga War took place in the year 261 BC. The Kalinga War fought between the Mauryan Empire under Ashoka the Great and the state of Kalinga, Odisha. তো মৌর্যান ডাইনেস্টির একটা খুবই ফেমাস যুদ্ধ ছিল, সেটির নাম হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। এটি কবে হয়েছিল? 261 বিসিতে। আর মৌর্যান এম্পায়ার যে ছিলেন অশোকা দ্য গ্রেট, উনি কিন্তু এই যুদ্ধটি করেছিলেন। কোথায় করা হয়েছিল? কলিঙ্গা, উড়িষ্যাতে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে দাও কি আছে। অশোকা কল্ড দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল অ্যাট। দ্য তৃতীয় যে বুদ্ধিস্ট কাউন্সিলটি হয়েছিল, যেটি অশোকা করেছিলেন, তো এটি কোন জায়গায় এটি করা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পাটলিপুত্র। তো অশোকা যে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলটি করেছিলেন, সেই কাউন্সিলটি কিন্তু পাটলিপুত্রতে করা হয়েছিল। তো ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল was convened in about 250 BC at Ashokarma in Patliputra, supposed under the patronage of Emperor Ashoka. তো তৃতীয় যে বুদ্ধিস্ট কাউন্সিলটি হয়েছিল, সেটি কোন সালে হয়েছিল? 250 সিইতে হয়েছিল, ঠিক আছে। আর এই যে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলটি হয়েছিল, সেখানে চেয়ারম্যান ছিলেন অশোকার্মা, ঠিক আছে। আর প্রেসিডেন্ট ছিলেন কে? এম্পায়ার অশোক, ঠিক আছে। অশোকের আন্ডারে কিন্তু এই থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলটি 250 বিসিতে করা হয়েছিল পাটলিপুত্রতে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে। উইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট ডাইনেস্টি। তো এগুলোর মধ্যে সব থেকে ওল্ডেস্ট ডাইনেস্টি হিসাবে কোন ডাইনেস্টিকে জানা যেত? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, মৌর্য ডাইনেস্টি। তো মৌর্য সাম্রাজ্য কিন্তু ভারতের ইতিহাসে কিন্তু সব থেকে ওল্ডেস্ট ডাইনেস্টি। তো ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য মৌর্যান এম্পায়ার was a geographical extensive Iron Age historical power in ancient India, ruled by the Mauryan dynasty from 321 to 185 BC. তো ভারতের ইতিহাসে কিন্তু মৌর্য যে ডাইনেস্টিটি ছিল, সেটি কিন্তু সব থেকে পুরনো ডাইনেস্টি। আর এটা জানা যেত যে আয়রন এজের সময় কিন্তু এই ডাইনেস্টিটি এক্সিস্ট করতো, ঠিক আছে। আর এই ডাইনেস্টিটি রেঞ্জ কত ছিল, মানে কোন সাল থেকে কোন সালে এটি রুল করা হয়েছিল, সেটা হচ্ছে 321 থেকে 185 বিসির পর্যন্ত কিন্তু এই মৌর্যান ডাইনেস্টিটি রুল করা হয়েছিল। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে। উইথ হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্লাসিক জীবিকা চৈতন্যমিনী ইন তামিল অ্যাসোসিয়েটেড। তো জীবিকা চৈতন্যমিনী তামিল যে অ্যাসোসিয়েট ছিল, এটি কার সাথে অ্যাসোসিয়েটেড ছিল, মানে কি জিনিসের সাথে এটি অ্যাসোসিয়েট করা হয়? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, জৈনিজম যে ধর্ম ছিল, সেই জৈনিজম ধর্মতে মধ্যে জীবিকা চৈতন্যমিনী একটা তামিল অ্যাসোসিয়েট, সেটি কিন্তু এখান থেকে তুলনা করা হয়। তো ব্যাপারটা দেখে নিই আমরা। জীবিকা চিন্তামণি ইজ আ এপিক poem considered one of the 5 great Tamil epic according to the later Tamil literacy tradition, the other being Manimigalai, Silapadikaram, Valathi and Kundalkeshi. তো পাঁচটা যে তামিল লিটারেসি ট্রেডিশন হিসাবে যে পাঁচটা যে ইম্পর্টেন্ট যে পোয়েম ছিল, তার মধ্যে একটা হচ্ছে জীবিকা চিন্তামণি। আর অন্য যে চারটা ছিল, তার নাম হচ্ছে মণিমিগালাই, শিলাপাদিকারম, ভালাথি এবং কুন্দলাকেশি। তো এই টোটাল হচ্ছে পাঁচটা পোয়েম তামিল ইতিহাসে, তামিল লিটারেসি ট্রেডিশনে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু পাঁচটা পোয়েম। আর এই পাঁচটা পোয়েম কিন্তু জৈনিজমের সাথে কিন্তু এই গ্রুপগুলোকে রিলেট করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে। মোস্ট অফ দ্য ছোলা টেম্পল ওয়ার ডেডিকেটেড টু। ম্যাক্সিমাম যে ছোলা যে টেম্পলগুলো ছিল, সেগুলো কাকে ডেডিকেট করা হয়েছিল? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, শিবাকে। তো ম্যাক্সিমাম যে ছোলা যে টেম্পলগুলো ছিল, সেই টেম্পলগুলো কিন্তু লর্ড শিবাকে ডেডিকেট করা হয়েছিল। তো ব্যাপারটা দেখে নিই আমরা। মোস্ট অফ দ্য ছোলা টেম্পলস ওয়ার ডেডিকেটেড টু শিবা। দ্য গ্রেট লিভিং ছোলা টেম্পল আর ইম্পর্টেন্ট হিন্দু কোলিফিস which are built during the 10th to 12th century in South India. তো ম্যাক্সিমাম যে ছোলা যে টেম্পলগুলো তৈরি করা হয়েছিল, সেই টেম্পলগুলো কিন্তু ম্যাক্সিমাম লর্ড শিবাকে ডেডিকেট করে কিন্তু টেম্পলগুলো তৈরি করা হয়েছিল। আর এই টেম্পলগুলো 10th to 12th সেঞ্চুরি বিসিতে কিন্তু তৈরি করা হয়েছিল। কোন জায়গায় তৈরি করা হয়েছিল? সাউথ ইন্ডিয়াতে কিন্তু এগুলো তৈরি করা হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে। হু স্টার্টেড দ্য সকা এরা উইচ ইজ স্টিল ইউজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো সকা এরা কে শুরু করেছিলেন, যেটি বর্তমানেও কিন্তু ভারত সরকার এটি ইউজড করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কনিষ্ক। তো কনিষ্ক কিন্তু শুরু করেছিল সকা এরা, ঠিক আছে। 78 AD-তে সকা এরা শুরু হয়েছিল। আর বর্তমানে কিন্তু ভারত সরকার কিন্তু এই সকা এরাটি পালন করে আসছেন। তো ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য মাইটিয়েস্ট অফ দ্য কুশান রুলার ইন ইন্ডিয়া ওয়াজ কনিষ্ক। হি ওয়াজ
in power from 78 AD to 120 AD. It was Kanishka who initiated the Saka era in 78 AD. তো কুষাণ ডাইনেস্টিতে সবথেকে ইম্পর্টেন্ট যে কিং ছিল উনি হচ্ছেন কনিষ্ক, এবং কনিষ্ক কিন্তু কোন সাল থেকে কোন সাল উনি রাজ করেছেন সেটা হচ্ছে 78 এডি থেকে 120 এডির সময় কিন্তু উনি রাজ করেছিলেন। আর সেই সময় কিন্তু উনি সকা এরা শুরু করেন, সেটি কোন সালে, সেটি হচ্ছে 78 এডিতে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে দেওয়া কি আছে, where has the world largest monolithic statue of Buddha been installed? তো গৌতম বুদ্ধর সবথেকে বড় স্ট্যাচু কোন জায়গায় এটি স্থাপন করা হয়েছিল? তো সঠিক উত্তরে হবে অপশন এ বামিয়ান। তো বামিয়ান হচ্ছে বর্তমানে আফগানিস্তানে, তো সেখানে কিন্তু গৌতম বুদ্ধ সবথেকে বড় স্ট্যাচু কিন্তু সেখানে ইনস্টল করা হয়েছিল। তো ব্যাপারটা দেখে নিই আমরা, দ্য বুদ্ধাস অফ বামিয়ান ওয়ার 2 6th century monumental statue of standing Buddha carved into the side of cliff of Bamiyan Valley in the Hazrat region of central Afghanistan. তো 6th century সময় গৌতম বুদ্ধার সবথেকে বড় স্ট্যাচু সেটি হচ্ছে বামিয়ানে কিন্তু এটি তৈরি করা হয়েছিল বা ইনস্টল করা হয়েছিল, আর বর্তমানে সেই জায়গাটি হচ্ছে কোথায়, আফগানিস্তানে। তো আমরা যদি বলি যে বর্তমানে যদি গৌতম বুদ্ধের সবথেকে বড় যে স্ট্যাচুটি আছে সেটি কোন জায়গায় আছে, বামিয়ান আছে, আর বর্তমান সে বামিয়ান কোন জায়গা হচ্ছে, সেটি হচ্ছে আফগানিস্তানে। ঠিক আছে, আর কোথায় কার্ভ করা হয়েছিল, বামিয়ান যে ভ্যালি আছে তার ক্লিফে, ঠিক আছে, পাহাড়ের উপরে কিন্তু এই স্ট্যাচুটি তৈরি করা হয়েছিল। কোন রিজনে, হজরত যে রিজনটি আছে সেন্ট্রাল আফগানিস্তানে, তো সেখানে কিন্তু সারা বিশ্বের সবথেকে বড় বুদ্ধা স্ট্যাচুটি ইনস্টল করা হয়েছিল 6th century BC-তে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে, দ্য হারাপ্পান সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার ইন দ্য ইয়ার। হারাপ্পা যে সভ্যতাটা ছিল কোন সালে এটি ডিসকভার করা হয়েছিল? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি 1922 সালে। তো 1922 সালে কিন্তু হরপ্পা সিভিলাইজেশনটি ডিসকভার করা হয়েছিল। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা, in 1872 to 75 Alexander Cunningham published the first Harappan seal with an erroneous identification of Brahmani letter. তো 1978-75 সালে আলেকজান্ডার কুনিংহাম হারাপ্পান সিলকে ফার্স্ট পাবলিশ করেছিল, আর সেখান থেকে সে আইডেন্টিফাই করেছিল ব্রাহ্মণী লেটার। ক্লিয়ার? It was the first half of the century later in 1912 that more Harappan seal were discovered by J. Fleet prompting an excavation campaign under Sir John Herbert Marshall in 1921-22. আর তারপরে 1912 সালে কিন্তু আরও কিছু হারাপ্পান যে সিলগুলো ছিল সেগুলো ডিসকভার করা হয়েছিল। কে ডিসকভার করেছিলেন? জে ফ্লিট কিন্তু ডিসকভার করেছিলেন। আর পুরোপুরিভাবে 1922 সালে কিন্তু স্যার জন হার্বার্ট মার্শাল কিন্তু 1922 সালে হারাপ্পান সিভিলাইজেশনটাকে ডিসকভার করেছিলেন। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, দ্য টিউটর অফ আলেকজান্ডার দ্য গ্রেট ওয়াজ। আলেকজান্ডার জি গ্রেট যে ছিলেন তার টিউটর কে ছিলেন? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি অ্যারিস্টটল। তো অ্যারিস্টটল হচ্ছেন আলেকজান্ডার যে গ্রেট যে কিং ছিলেন ওনার কিন্তু টিউটর। তো ব্যাপারে দেখে নিই আমরা, অ্যারিস্টটল ওয়াজ এ গ্রিক ফিলোসফার অ্যান্ড এ পলিম্যাথ, আ স্টুডেন্ট অফ প্ল্যাটো অ্যান্ড টিচার অফ আলেকজান্ডার দ্য গ্রেট টুগেদার উইথ প্ল্যাটো অ্যান্ড সক্রেটস। তো অ্যারিস্টটল হচ্ছেন একজন গ্রেট ফিলোসফার এবং পলিম্যাথ, এবং অ্যারিস্টটল হচ্ছেন প্ল্যাটোর স্টুডেন্ট। ঠিক আছে, প্ল্যাটো কিন্তু টিচার হচ্ছে অ্যারিস্টটলের, এবং অ্যারিস্টটল হচ্ছেন আলেকজান্ডার জি গ্রেটের টিচার। ক্লিয়ার? তো ফার্স্ট আমি যদি বলি, ফার্স্টে কি প্ল্যাটো হচ্ছে, প্ল্যাটোর স্টুডেন্ট হচ্ছে অ্যারিস্টটল, আর অ্যারিস্টটলের যে স্টুডেন্ট হচ্ছেন উনি হচ্ছেন আলেকজান্ডার। ঠিক আছে, অ্যারিস্টটলের টিচার হচ্ছে প্ল্যাটো এবং আলেকজান্ডারের টিচার হচ্ছেন বা টিউটর হচ্ছেন অ্যারিস্টটল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, দ্য কেভস অ্যান্ড দ্য রক স্কার টেম্পল অ্যাট ইলোরা আর। তো যে গুফাগুলো এবং রক কার যে টেম্পলগুলো ছিল ইলোরাতে সেগুলো কাদের? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হিন্দু, বুদ্ধিস্ট এবং জৈন। তো হিন্দু, বুদ্ধিস্ট এবং জৈনের কিন্তু ইলোরাতে কিন্তু কিছু আমরা দেখতে পাই, সেখানে টেম্পলগুলোকে রক্স দিয়ে কেটে টেম্পল তৈরি করা হয়েছে এবং কিছু গুফা। ক্লিয়ার? তো এই ব্যাপারটা দেখে নিই আমরা, Alora represent the epitome of Indian rock cut architecture. The 34 caves actually structures excavated out of vertical face of Chandradani hills. এলোরাতে যে 34টি যে কেভস আছে বা গুফা আছে সেই গুফাগুলো কিন্তু পাথরকে কেটে কেটে খোদাই করে কিন্তু এই গুফাগুলো তৈরি করা হয়েছিল। আর গুফাগুলোর যে সামনে যে স্ট্রাকচারটা ছিল সেখানে কিন্তু কিছু ইম্পর্টেন্ট ফেসগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছিল। পুরোপুরি কিন্তু পাথরকে খোদাই করে কিন্তু কেভসগুলো তৈরি করা হয়। আর এখানে যে ইম্পর্টেন্ট এখানে দেখানো হয় যে ভারতের যে রক কাট আর্কিটেকচারকে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে।
ক্লিয়ার? আর এটা কোন পাহাড়ের উপর বা কোন পর্বতের উপরে করা হচ্ছে সেটি হচ্ছে চন্দ্রনন্দিনী যে হিলস আছে সেখানে কিন্তু এই 34টি কেভস কিন্তু জেনারেলি দেখা যায়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, দ্য 7 pagodas of Mahabalipuram are a witness to the art patronaged by the। তো মহাবলীপুরমে যে 7টা যে পগোডাস আছে সেই পগোডাসগুলো জেনারেলি কোন সাম্রাজ্যকে এটি প্যাট্রোনেজ দেওয়া হয়? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, চেরাস। তো মহাবলীপুরমে যে 7টা যে পগোডাস আছে সেই পগোডাসগুলো কিন্তু চেরা ডাইনেস্টিকে কিন্তু রিপ্রেজেন্ট করে কিন্তু এগুলো দেখানো হয়েছিল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দাও কি আছে, দ্য 7 pagodas of Mahabalipuram are a witness to the art patronized by the। তো মহাবলীপুরমে যে 7টা যে পগোডাস আছে সেই পগোডাসগুলো কোন ডাইনেস্টিকে রিপ্রেজেন্ট করা হয়? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, চেরাস। তো চেরা ডাইনেস্টিকে রিপ্রেজেন্ট করে কিন্তু মহাবলীপুরমে 7টা পগোডাস কিন্তু জেনারেলি আমরা উইটনেস করি। ক্লিয়ার? তো ব্যাপারটা দেখে নিই আমরা। 7 pagodas has served as a nickname of South Indian city of Mahabalipuram are called Mahabalipura since the first European explorer reached it. The phrases 7 pagodas refers to the myth of the circulated in India, Europe and other part of the world for other over 11 centuries। তো মহাবলীপুরমে যে 7 pagodas হিসাবে যেগুলো আমরা জানি সেগুলো কিন্তু যে সাউথ ইন্ডিয়ান যে ইম্পর্টেন্ট সিটিজগুলো আছে তার কিন্তু এগুলো নিক নেম। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে, ফাহিং ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রিজন অফ। ফাহিং কোন রাজার সময় ভারতে ভিজিট করেছিলেন? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, চন্দ্রগুপ্ত 2। তো চন্দ্রগুপ্ত দ্বিতীয়র আমলে কিন্তু ফাহিম ভিজিট করেছিলেন ভারতে। ক্লিয়ার? তো ব্যাপারটা দেখে নিই আমরা। চন্দ্রগুপ্ত 2 was the third and the most significant of Gupta kings. During his reign, the famous Chinese pilgrims Fahing visited India and wrote detailed account of his kingdom। তো গুপ্তা ডাইনেস্টির সব থেকে যে ইম্পর্টেন্ট রুলার ছিলেন উনি হচ্ছেন চন্দ্রগুপ্ত দ্বিতীয়, আর তার আমলে কিন্তু চাইনিজ পিলগ্রিমস ফাহিং কিন্তু ভারতে ভিজিট করেছিলেন এবং তার ডিটেলস অ্যাকাউন্টের তার কিংডমের ব্যাপারে ডিটেলস লিখেছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, মেনশন দ্য প্লেস ওয়্যার বুদ্ধা অ্যাটেন্ড এনলাইটেনমেন্ট। তো বুদ্ধা কোন জায়গায় সে নিজের এনলাইটেনমেন্ট করেছিলেন? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, বোধগয়া। তো বোধগয়াতে বুদ্ধা নিজের এনলাইটেনমেন্ট করেছিলেন। তো ব্যাপারে দেখে নিই আমরা। বোধগয়া ইজ এ রিলিজিয়াস সাইট অ্যান্ড এ প্লেস অফ পিলগ্রিমস এজ অ্যাসোসিয়েটেড উইথ মহাবোধিয়া টেম্পল কমপ্লেক্স ইন গয়া ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার। তো জেনারেলি বোধগয়া কোথায় আছে? বিহারে আছে। তো সেখানে কিন্তু গৌতম বুদ্ধ এনলাইটেনমেন্ট করেছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, পোয়েট কালিদাস লিভড ইন দ্য কোর্ট অফ। পোয়েট কালিদাস যে একজন পোয়েট ছিলেন উনি কোন কোর্টে থাকতেন? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। তো চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের কোর্টে কিন্তু কালিদাস থাকতেন। তো ব্যাপারটা দেখে নিই আমরা। কালিদাস ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ চন্দ্রগুপ্ত 2 হু ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এম্পায়ার অফ গুপ্তা এম্পায়ার ইন নর্দার্ন ইন্ডিয়া। তো কালিদাস চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য অথবা চন্দ্রগুপ্ত দ্বিতীয় কোর্টে উনি থাকতেন এবং গুপ্তা ডাইনেস্টির সব থেকে ইম্পর্টেন্ট রুলার ছিলেন চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য অথবা চন্দ্রগুপ্ত দ্বিতীয়। ঠিক আছে? আর গুপ্তা যে এম্পায়ার ছিল সে কিন্তু নর্দার্ন ইন্ডিয়াতে পুরোপুরি পাওয়ারফুল এম্পায়ার ছিল এবং পুরোপুরি রুল করেছিলেন পুরোপুরি নর্দার্ন ইন্ডিয়াতে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখানো কি আছে, হুইচ ওয়াজ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি। তো এগুলোর মধ্যে সব থেকে পুরনো ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটিকে জানা যায়? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, নালন্দা। তো নালন্দা যে ইউনিভার্সিটি আছে সেটি কিন্তু ইতিহাসের সব থেকে ওল্ডেস্ট ইউনিভার্সিটি। তো ব্যাপারটা দেখে নিই আমরা। নালন্দা ওয়াজ এনশিয়েন্ট সেন্টার অফ হাই লার্নিং ইন বিহার which was a religious center of learning from the 5th or 6th century CE to 197 CE। তো এনশিয়েন্ট হিস্ট্রিতে সব থেকে যে যদি কেউ উচ্চস্তনে যদি পড়াশোনা যদি করতে চায় সে কিন্তু নালন্দা ইউনিভার্সিটিতেই জেনারেলি পড়াশোনা করতো। ঠিক আছে? এইটা কিন্তু ভারতের ইতিহাসে কিন্তু সব থেকে পুরনো ইউনিভার্সিটি হিসাবে জানা যায় নালন্দা ইউনিভার্সিটি। আর এর রিজনটা কোন সময় ছিল? সেটা হচ্ছে 5th or 6th century CE to 1197 CE। তো এই সময় যদি কেউ হায়ার লার্নিং যদি করতো, হায়ার স্টাডিজ যদি করতো, তারা কিন্তু জেনারেলি নালন্দা ইউনিভার্সিটি থেকেই তারা করতো। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, হুইচ ছোলা কিং ফাউন্ডেড দ্য সিটি অফ পুহার। তো কোন ছোলা রাজা পুহার সিটিটিকেই ফাউন্ড করেছিলেন বা আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, করিকালা। তো করিকালা হয়েছেন একজন ছোলা কিং যে পুহার যে সিটিটি আছে সেটি নির্মাণ করেছিলেন। তো ব্যাপারে দেখে নিই আমরা। করিকালা ওয়াজ আ ভেরি পপুলার ছোলা রুলার
who found the city of Puhar in the 1st century BC. Today, a town is Nagapattinam district in southern India state of Tamil Nadu. তো কারিকালা হচ্ছেন একজন ছোলা রুলার, খুবই ইম্পর্টেন্ট ছোলা রুলার। উনি 1st সেঞ্চুরি বিসিতে একটা সিটি ফাউন্ড করেছিলেন, সেই সিটির নাম হচ্ছে পুহার। আর বর্তমানে সেটি হচ্ছে কি নাগাপট্টিনম ডিস্ট্রিক্ট, সাউথ ইন্ডিয়ান তামিলনাড়ু স্টেটের একটা ডিস্ট্রিক্ট, সেটির নাম হচ্ছে নাগাপট্টিনম। ক্লিয়ার? চলো তো আজকে শেষ প্রশ্ন দেখানো কি আছে, which among the following math is related with Buddhism? তো কোন ম্যাথ বুদ্ধিজমের সাথে রিলেট করা হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি, চৈত্য। তো চৈত্য হচ্ছে একটা ম্যাথ যেটা বুদ্ধিজমের সাথে রিলেট করা হয়। অ্যাকচুয়ালি চৈত্য হচ্ছে একটা শব্দ থেকে এসছে চৈত্যগিরি। জেনারেলি চৈত্যগিরিকে যদি আইডেন্টিফাই করি আমরা, সেখানে হচ্ছে একটা অ্যাসেম্বলি হল বা একটা প্রেয়ার হল, যখন স্তূপার সামনে অনেক লোকজন এক জায়গায় জড়ো করে সেখানে কিছু তারা প্রেয়ার করেন, সেটির নাম হচ্ছে কি চৈত্যগিরি। এখান থেকে কিন্তু ওয়ার্ডটা এসছে চৈত্য। তো ব্যাপারটা দেখে নিই আমরা। চৈত্য আর বুদ্ধিস্ট or a Jain shrine including Apu. In modern text of Indian architecture, the term Chaitagiri is often used to denote assembly or prayer hall in that of house of stupa. তো চৈত্য জেনারেলি ওয়ার্ডটা এসছে চৈত্যগিরি থেকে, আর এটি বুদ্ধিস্ট আর জৈন শ্রাইন থেকে কিন্তু ইনক্লুড করা হয়। আর জেনারেলি যে চৈত্যগিরি হচ্ছে, চৈত্যগিরি মানে হচ্ছে একটা গ্রুপ অফ পিপল কোনো অ্যাসেম্বলি বা কোনো প্রেয়ার হলে একসাথে জমা হয়, সেখানে প্রার্থনা করে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু ইম্পর্টেন্ট 25টা কোয়েশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদেরকে বুঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাদের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, পারলে সমস্ত কোয়েশ্চেনগুলো একটু খাতায় নোট ডাউন করে রেখো। ক্লিয়ার? পরবর্তীকালে তোমরা যখন এক জায়গায় অনেক কিছু পেয়ে যাবে, তোমাদের পড়তে এবং বুঝতে জিনিসটি সুবিধা হবে। তো সে কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করছি জিনিসগুলো একবার লিখে নেবার। ক্লিয়ার? আর একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের কাছে শেয়ার করতে চাই। আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, যারা এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। ওখানে প্রত্যেকদিন কিছু ইনফরমেশন শেয়ার করা হয়। তোমরা ডেসক্রিপশন বক্সে ভালো করে ফলো করো, সেখানে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্ক পেয়ে তোমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। ক্লিয়ার? তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করো ভিডিওটিকে লাইক করার জন্য, ভিডিওটি নিজের বন্ধুবান্ধব গ্রুপের মধ্যে শেয়ার করো। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করো। যখনই কোনো ভিডিও আপলোড করা হবে চ্যানেলে, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।